ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই হবে প্রথম কাজ, বললেন তামিম। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। নির্বাচনে কারচুপির অভিযোগে ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, বুলবুলের বিদায় 11 সদস্যের অ্যাডহক কমিটি। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড ও জামিন নাকচ। হাম ও উপসর্গে আরো 11 শিশুর মৃত্যু, বিগত সরকারের উদাসীনতার সংক্রমণ বাড়ার কারণ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। গুমের বিচার হবে ট্রাইব্যুনালে, সংসদে বিল পাস, গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলের সপ্তাহব্যাপী কর্মসূচি। দিল্লিতে নতুন সম্পর্ক গড়ার চেষ্টায় পররাষ্ট্রমন্ত্রী, কাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক। ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে, পর্যাপ্ত মজুত আছে সংসদে, বললেন জ্বালানি মন্ত্রী। দাম নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে। এবং চুক্তিতে রাজি না হলে ইরানকে আজ রাতেই গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েই তামিম ইকবাল জানালেন, ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই হবে প্রথম কাজ। অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। নির্বাচনে অনিয়মের কারণে আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয় তামিম ইকবালকে। এই দায়িত্ব পেয়ে বিসিবিতে প্রবেশ করে পেলেন সংবর্ধনা। এরপর বিসিবিতে অ্যাডহক কমিটিতে থাকা সদস্যদের সাথে মিটিং করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এসে জানান, বিসিবির ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে তাদের প্রধান কাজ। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। নানা নাটকীয়তার পর অবশেষে ভেঙে দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে নির্বাচনে নানা অস্বচ্ছতা আর অনিয়ম। আর এর প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। এরপরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিসিবির নির্বাচন হবে 3 মাসের মধ্যে। বাংলাদেশ ক্রিকেটে যেন চলছে ভূমিকম্পর পর ভূমিকম্প। নির্বাচনকে ঘিরে অনিয়ম, কারচুপি আর ক্ষমতার অপব্যবহারে উত্তাল পরিস্থিতি ছিল আগে থেকেই। সেই অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটিও বলে, নির্বাচনে ছিল ব্যাপক অনিয়ম আর ম্যানিপুলেশন। আর সেই কমিটির তদন্ত প্রতিবেদনের পরেই ভেঙে দেয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। প্রস্তাব করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে পাশে থাকবে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে 3 মাসের জন্য গঠিত নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে আনা হয়েছে দেশের ক্রিকেটের এক নির্ভরতার নাম তামিম ইকবালকে। মাঠে যিনি লড়েছেন দেশের জন্য, এবার তাকে লড়তে হবে বিসিবি বস হিসেবে, দেশের ক্রিকেটারদের অভিভাবক হিসেবে। আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এখন দেখার বিষয়, বিসিবিতে এই পরিবর্তন কি সত্যিই গেম চেঞ্জার হবে, যেখানে তামিম ইকবালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বাস ফিরিয়ে আনা। যে জিনিসটা হলো যে আমি সবসময় বলি ট্যাকটিক্যালি ভেরি স্ট্রং। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে আনা হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লেস টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। এ মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরিন শারমিন। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ দায়িত্বে ছিলেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1.5 বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কিন্তু এই 1.5 বছর কোথায় ছিলেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নানা সময়ে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন সাবেক এই স্পিকার। আর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন 24 আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় সংসদে অবস্থান করছিলেন তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, ওই দিন মধ্যরাত পর্যন্ত সংসদের একটি কক্ষে স্পিকার সহ 12 জন অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আইএসপিআর এর পক্ষ থেকে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের যে তালিকা পরবর্তীতে প্রকাশিত হয় সেখানেও নাম ছিল শিরিন শারমিন চৌধুরীর। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার 27 দিনের মাথায় পদত্যাগ করে আলোচনায় আসেন শিরিন শারমিন চৌধুরী। যদিও পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত তার মেয়াদ থাকার কথা। পদত্যাগ করায় কূটনৈতিক পাসপোর্ট রাখার যোগ্যতা হারান শিরিন শারমিন। ইতিমধ্যে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলা সহ একাধিক মামলা হয়। পলাতক অবস্থায় তিনি সাধারণ পাসপোর্ট পাওয়ার আবেদন করেন। বিশেষ ব্যবস্থায় বাসায় গিয়ে তার ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ নেওয়া হয়। এ খবর জানাজানি হলে আবারও আলোচনায় আসেন শিরিন শারমিন। এক পর্যায়ে সেই পাসপোর্ট প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সময় আবারও আলোচনায় আসেন শিরিন শারমিন চৌধুরী। তার পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। নতুন সংসদে প্রথম অধিবেশনে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার নিয়ম, কিন্তু পদত্যাগ করার কারণে সেখানেও অনুপস্থিত শিরিন শারমিন চৌধুরী। আত্মগোপনে থাকাকালে তার ভারতে পালিয়ে যাওয়ারও গুঞ্জন ওঠে। তবে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরিন শারমিন চৌধুরী মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ এই সময়ে তিনি ঢাকাতেই ছিলেন। 5 আগস্টের পরে মধ্যবর্তী সময় আসলে ওই সাবেক স্পিকার উনি আসলে কোথায় ছিলেন এই বিষয়টা জানতে পেরেছেন কিনা আপনি? ঢাকাতে 2009 সালে সংরক্ষিত নারী সংসদ সদস্য হন শিরিন শারমিন চৌধুরী। আর 2013 সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর 3 মেয়াদে স্পিকার ছিলেন। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা। গুমের ঘটনা হবে মানবতা বিরোধী অপরাধ, এমন সংজ্ঞা রেখে সংসদে পাশ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত হলো। মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী সংসদে তুললে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই দিন অধিবেশনের প্রথম পর্বে আরও 8টি বিল পাশ হয়েছে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল
যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। গণপরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচির ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জোটের শীর্ষ নেতাদের 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে বলে অভিযোগ জোটের নেতাদের। এ সময় জামায়াতের সেক্রেটারি বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। এখন সরকার কারা বিরোধী দল কারা এটা বোঝাই মুশকিল, সংসদ পরিচালনা। এই জন্য আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায়। 1.5 বছর ধরে জমে থাকা সম্পর্কের বরফ গলানোর লক্ষ্য নিয়ে ভারতের দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর এবারই প্রথম দেশটিতে গেলেন তিনি। মঙ্গলবার বিকেলে দিল্লি বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। আজই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে বসার কথা রয়েছে। বুধবার বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তার সফরে আলোচনায় রয়েছে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়টি, এছাড়া ভিসা ইস্যু, জ্বালানির সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা সহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে আরো ফলপ্রসূ টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সকল গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতে যাত্রা শুরু করবেন এবং মরিশাসে সম্মেলনে অংশগ্রহণ করবেন। গুম অধ্যাদেশ বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল। আওয়ামী লীগ শাসনামলে ভিন্নমত দমনে গুমের অভিযোগ রয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। 5 আগস্টের পর এসবের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে আলাদা গুম অধ্যাদেশ জারি করা হয়, তবে সংসদে এটি সংশোধনের আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সংশোধিত বিল পাশ হয়েছে সংসদে। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। জ্বালানি তেলের জন্য ভোগান্তি যেন বাড়ছেই। তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। আর সংকট না থাকলেও কেন ভোগান্তি হচ্ছে তার সমাধানে সরকারকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, পর্যাপ্ত মজুত আছে, দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে। জ্বালানি তেলের বাজারে সংকট কমছেই না। দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। একই চিত্র রাজধানী সহ সারা দেশে। পাম্পগুলোতে পর্যাপ্ত জোগান না থাকায় চাহিদা মতো তেল পাচ্ছেন না চালকরা। এই সমস্যা সমাধানে মনিটরিং জোরদার করার দাবি তাদের। সকাল 8টা থেকে সিরিয়াল ধরছি, এখন পর্যন্ত তেল আসে নাই। এটা আসলে আমাদের অফিস আছে, অফিসে চলাফেরা অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে। আমাদের তো তেলের সংকট নাই, তেল তো আমাদের যথেষ্ট পরিমাণ তেল আছে। এই অভিযানটা আরো জোরালো করা উচিত। মন্ত্রী বলছে যে তেল আছে পর্যাপ্ত পরিমাণে, আমাদের তো কোনো তেল দিচ্ছে না। তেলের জন্য আমাদের লাইনে দাঁড়া থাকতে হয় মিনিমাম 4-5 ঘন্টা, তো আমাদের খাওয়া নাই, গোসল নাই। সরকার বলছে বর্তমানে 1,64,944 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিলের মধ্যে 1,38,000 টন ডিজেল, 71,443 টন অকটেন এবং 36,000 টন পেট্রোল আমদানি করা হবে। দাম বাড়ানোর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিশ্বব্যাপী জ্বালানি তেলের
মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। ফিলিং স্টেশনে জ্বালানির অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারির কারণে যানজট ভোগান্তিতেও পড়তে হচ্ছে নগরবাসীকে। দ্রুত সংকট নিরসন ও শৃঙ্খলা ফেরানোর দাবি ভোক্তাদের। আরফিল ইসলাম, নিউজ 24, ঢাকা। চুক্তিতে সম্মত না হলে আজ রাতের মধ্যেই ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া হবে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এমন অবস্থার মধ্যেই ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতে এখন অন্যতম ট্রাম্প কার্ড হয়ে উঠেছে হরমুজ প্রণালী। তেহরানে মার্কিন ইসরায়েলের অভিযানের জেরে ইরান এই প্রণালীটি বন্ধ করে দেয় বৈশ্বিক জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং মার্কিন স্বার্থে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্পের উপর বেড়েছে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ। তাই তো সর্বোচ্চ চাপনীতি ও সামরিক হুমকির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলায় মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলা অব্যাহত রাখার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে একের পর এক দিতে থাকেন আলটিমেটাম। সর্বশেষ আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেও ফের হুমকি দিয়েছেন তিনি। সতর্ক করেছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে চুক্তি না করলে এক রাতেই একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। বরাবরের মতো ট্রাম্প প্রশাসনের হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে তেহরানের আক্রমণের পরিধি আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যাবে। এদিকে যুদ্ধের 39 দিনেও থামেনি সংঘাত। ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।